নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার এই পর্বের প্রতিবেদনের বিষয় হলো ওই যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী তাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই বিষয়টাকে নিয়েই আমার আজকের এই প্রতিবেদন। এই যে দেখতে পাচ্ছেন, এই আমার পেছনে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে একটা বড় অংশ রয়েছে যোগ্য চাকরি প্রাপক, যারা সঠিক পদ্ধতিতে সঠিক পথে চাকরিতে নিয়োগপত্র পেয়েছিলেন। আর এই নিয়োগপত্র পেয়ে তারা স্কুলে শিক্ষকতা করতেন এবং অনেকেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা স্কুলে কাজ করতেন। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে যোগ্য অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য এই তালিকা সঠিকভাবে সুপ্রিম কোর্ট হাইকোর্টে কোথাও জমা দিতে পারেননি। সর্বশেষ এই অপারগতার কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছে। এটা আমরা প্রত্যেকেই জানি, এ নিয়ে বিশেষ কিছু বলার নেই। কিন্তু আমার বলার একটা কথা, তা হলো এই যে রাজ্য সরকারের অপদার্থতা বলেন, এসএসসির অপদার্থতা বলেন, শিক্ষা দপ্তরের অপদার্থতা বলেন, এই কারণেই তো চাকরিগুলো গেছে, এতগুলো লোকের চাকরি গেছে। যে সমস্ত, আমি অযোগ্যদের কথা ছেড়ে দিলাম, যে সমস্ত যোগ্য চাকরি প্রাপক, তারা চাকরির বিনিময়ে তারা একটি নির্দিষ্ট অর্থ পেতেন বেতন হিসাবে। সেই বেতনের অর্থ দিয়ে তার বৃদ্ধ বাবা মায়ের মুখে আহার তুলে দিতেন, বৃদ্ধ বাবা মার জীবনদায়ী ওষুধ কিনে খাওয়াতেন, যার মধ্য দিয়ে তারা বেঁচে রয়েছেন বা বেঁচে থাকছেন। সেই বেতন, চাকরি চলে যাওয়ার কারণে বেতনটা স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাওয়ার কথা, সেই বেতনটা কিন্তু বন্ধ হয়ে গেল। আর স্বাভাবিকভাবেই তার বৃদ্ধ বাবা মার জীবনদায়ী ওষুধ কেনাটা বন্ধ। তার বৃদ্ধ বাবা মায়ের মুখে দুবেলা সঠিকভাবে দুমুঠো আহার তুলে দেওয়া সঠিকভাবেই করতে না পারাটাই স্বাভাবিক। অন্যদিকে অনেক শিক্ষক শিক্ষিকার ঘরে শিশু সন্তান রয়েছেন, যাদেরকে পড়াশোনা করবার জন্য একটা ব্যাপক অংশের অর্থ ব্যয় করতে হয়। আর সেই অর্থ ব্যয় হতো ওই বেতনের পয়সা দিয়ে, অর্থ দিয়ে। এবং অনেকের যে শিশু সন্তান, যার মুখে দুধ কিনে দিতে হয়, যার মুখে আহার তুলে দিতে হয়, যখনই ওই খিদের জ্বালায় ওই শিশু সন্তান কান্নাকাটি করত, তখনই তারা বাবা মা শিশু সন্তানের মুখে তাদের বেতনের টাকায় কিনে রাখা খাবার তার সন্তানের মুখে তুলে দিতেন এবং কান্না থেমে যেত। আজকে কি সঠিকভাবে তার শিশু সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবেন? খিদের জ্বালায় এখন আপনার ওই যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে উদ্দেশ্য করেই বলি, আপনার সন্তান যখন কান্নাকাটি করবে খিদের জ্বালায়, আপনি সঠিকভাবে কি আপনার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবেন? আমার তো মনে হয় সবাই পারবেন না, একটা বড় অংশই পারবেন না। এবং একটা বড় অংশ শিক্ষক শিক্ষিকা তার সন্তানের পড়াশোনা করবার জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থটা তুলে দিতে ব্যয় করতে পারবেন না। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এটা তো গেল একটা দিক। অন্যদিকে ওই যোগ্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী, তাদের সামাজিক সম্মান নষ্ট হলো। তারা যখনই কেউ জিজ্ঞাসা করবে, তাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য শিক্ষক। কত বড় বেদনার আপনি ভাবতে পারেন? এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে, আর এই অবস্থা তৈরি হলো কেন? এই অবস্থা তৈরি হওয়ার প্রধান কারণ হচ্ছে রাজ্য সরকারের অপদার্থতা, এসএসসির অপদার্থতা, শিক্ষা দপ্তরের অপদার্থতা। এই কারণেই এই সংকটের মধ্যে পড়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার পরিবার এবং সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত, স্কুল পড়ুয়ারা, তারাও সমস্যায় পড়েছে। স্কুলে শিক্ষক না থাকার কারণে সঠিকভাবে ক্লাস হচ্ছে না। সার্বিকভাবে একটি বিপর্যয় নেমে এসেছে। এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে, 2014 এবং 17 যে টেট প্রাইমারি যে চাকরি পেয়েছিলেন, তাদের একটা বিষয় আবার চলে এসেছে। 26 তারিখে, আগামী 28 তারিখে সম্ভবত তার শুনানি শুরু হওয়ার কথা। যদি আবার এই
প্রায় কম বেশি 30,000 চাকরি চলে যায়, একদিকে 26,000, অন্যদিকে 30-32,000। আপনি ভাবুন তো, এত মানুষ, এত শিক্ষক শিক্ষিকা একবারে যদি তারা চাকরি হারিয়ে ফেলেন, শুধু তাদের পরিবার তারাই বিপদে পড়লো তা কিন্তু নয়, গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মুখে পড়বে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আর সেই কারণেই আমরা আমরা বা আপনারা এবং এমনকি ওই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী, তারা প্রত্যেকেই আমরা দায়ী করছি রাজ্য সরকারকে। তাদের দুর্নীতির কারণে, তাদের অনৈতিকতার কারণে আজকে এই সমস্যা তৈরি হয়েছে। আমরা রাজ্য সরকারকে দোষারোপ করছি, একথা ঠিক। তাদের অপদার্থ, তাদের অকর্মণ্যতা, এটা অস্বীকার করবার তো নেই, কিন্তু এখানে আমাদের কি কোনো দায় নেই? আমার যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন এবং যে সমস্ত যোগ্য চাকরি প্রাপক, তাদের দায় নেই? ওই সমস্ত যোগ্য চাকরি প্রাপক যাদের চাকরি চলে গেছে, তার পরিবারের প্রাপ্ত বয়স্ক যাদের ভোটাধিকার আছে, তাদের কোনো দায় নেই? নিশ্চিতভাবে তাদের দায় আছে, আমাদের দায় আছে। আমাদের কোথায় দায়? আমরাও যোগ্য অযোগ্য বাছাই করতে আমরাও ভুল করেছি, আমরাও ভুল করেছিলাম। আচ্ছা, একটা কথা বলুন, শুভেন্দু অধিকারীর থেকে মীনাক্ষী মুখার্জি কি কম যোগ্য ছিলেন? মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে কোন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে বলতে পারেন? শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করেছিলেন আমাদের রাজ্যের একটা অংশের মানুষ। শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী ছিলেন, তৃণমূলের নেতা ছিলেন। তার বিরুদ্ধে এই শিক্ষায় দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে শাসক দলও করছে, বর্তমান শাসক দল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারদায় ঘুষ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, যেটা নেই মীনাক্ষী মুখার্জির মধ্যে। মদন মিত্রের বিরুদ্ধে হচ্ছে নারদ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তিনি জেল খেটেছিলেন। আচ্ছা, মদন মিত্রের বিরুদ্ধে যে বামপন্থী প্রার্থী দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে কি অভিযোগ আজ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে? যায়নি। আচ্ছা, দীপশিতা ধর, আচ্ছা ঐশী ঘোষ, শতরূপ ঘোষ, আচ্ছা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যে বামপন্থী প্রার্থী দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ খুঁজে পাওয়া গেছে? ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? ওই নারদায় ঘুষ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তাহলে পরে আমরা যারা নির্বাচনের সময়ে অযোগ্য ব্যক্তিদের নির্বাচন করেছি, অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি রাজ্য পরিচালনা করবার, অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি যোগ্য অযোগ্য বাছাই করবার, তাহলে অযোগ্য ব্যক্তি যদি যোগ্য অযোগ্য বাছাই করবার সুযোগ পায়, তাহলে সে কখনোই কি যোগ্য ব্যক্তিকে বাছাই করবে? কখনো কি যোগ্য শিক্ষককে বাছাই করবে? এটা আপনার বিশ্বাস হয়? এটা কি আমার দর্শক বন্ধুরা বিশ্বাস করেন? আমার তো মনে হয় তারা বিশ্বাস করেন না। কিন্তু আপনি যে আবেগের বশে বলুন আর বামপন্থীদের উপরে অসন্তুষ্ট বা ক্ষুব্ধ হয়ে বলুন, তারা বামপন্থীদের নির্বাচিত না করে শুভেন্দু অধিকারীদের নির্বাচিত করেছিলেন, ফিরহাদ হাকিমদের নির্বাচিত করেছিলেন, আজকে পার্থ চট্টোপাধ্যায়দের নির্বাচিত করেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকদের নির্বাচিত করেছিলেন, যারা কিনা হচ্ছে দুর্নীতির অভিযোগে একাধিক সময় জেল খেটেছেন, কেউ যাদের বিরুদ্ধে মামলা চলছে বিভিন্নভাবে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, একজন বিধায়ক। এই সমস্ত বিষয়গুলো আমরা তো ভুল করেছি। ওই যোগ্য শিক্ষকরাও তো অনেকেই আছে, এদেরকে ভোট দিয়েছিলেন। তারা যে ভুলটা করেছিলেন সেই ভুলের খেসারতই কিন্তু শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকা বা তাদের পরিবারের পরিজনদের দিতে হচ্ছে তা কিন্তু নয়, গোটা সমাজ ব্যবস্থাটাকে দিতে হচ্ছে তার খেসারত, গোটা রাজ্যকে দিতে হচ্ছে তার খেসারত। আজকে 26,000 চলে গেছে, না ঠাকুর না করুক ওই 32,000 বা প্রাইমারি 2014-17 প্রাইমারি যে শিক্ষক শিক্ষা তাদের চাকরি যদি চলে যায়, আপনি ভাবুন গোটা সমাজ ব্যবস্থাটা, গোটা শিক্ষা ব্যবস্থাটা যদি একটা বিপর্যয় নেমে আসে, এক শিক্ষা ব্যবস্থা যদি ভঙ্গুর হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সমাজ ব্যবস্থাটা পুরোপুরি ধ্বংসের মধ্যে পড়বে। তাহলে দোষ আমরা যারা এই সমস্ত শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, সৌগত রায় এদেরকে নির্বাচিত করেছি, পার্থ চট্টোপাধ্যায় নির্বাচিত করেছি, মদন মিত্র
জ্যোতিপ্রিয় মল্লিকদের নির্বাচিত করেছিলাম, আজকে শুধু রাজ্য সরকার এবং শাসক দলকে দোষারোপ করলে হবে? দোষারোপ নিজেদেরকেও একটু করতে শিখুন, নিজেদেরকেও করুন যে আপনারা ভুল করেছিলেন। তবে হ্যাঁ, আমি একটা কথা বলেই শেষ করব, তা হলো 2026 সালে আবার সেই সুযোগটা আসছে আমাদের রাজ্যের মানুষের কাছে। 2026 সালের বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আমরা যদি যোগ্য অযোগ্য বাছাইটা করতে পারি, যদি আমরা রাজ্য বিধানসভায় যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে পাঠাই, তাহলে আগামী দিনে নতুন করে আর কাউকে বিপদে পড়তে হতে হবে না, এটা বিশ্বাস করা যায়। এই কারণেই বিশ্বাস করা যায়, 2011 সালের চাকরি প্রাপক, 2011 সালের আগে বামফ্রন্ট সরকারের আমলে চাকরি প্রাপকদের কোনো চিন্তা করতে হয় না। তাদের কথা একবার ভাবুন, 2011 সালের পরে যারা চাকরিতে নিয়োগ হয়েছিলেন, তাদের চিন্তা করতে হচ্ছে শুধু শিক্ষক শিক্ষিকা নয়, বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে যারা চাকরি করছেন, পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে, দমকল থেকে শুরু করে এমনকি পুলিশের ব্যবস্থা, পুলিশের মধ্যেও তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম যে দুর্নীতির কথা শোনা যায় বিভিন্ন সময়ে। যদি আমরা আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোটাররা, আমরা যারা ভোট দান করতে পারি, যারা ভোট দিয়ে থাকি, তারা যদি যোগ্য অযোগ্য বাছাই করে জনপ্রতিনিধি নির্বাচন করি, তাহলে আগামী দিনে আর এই বিপদে পড়তে হবে না, এটা বিশ্বাস করা যায়। আর কাদের করবেন? বিজেপিকে করবেন। বিজেপি এই দুর্নীতি নিয়ে বিধানসভার মধ্যে কি আলোচনা করছে? বিজেপি ধর্ম নিয়ে আলোচনা করছে, ধর্মের ভিত্তিতে মানুষের আন্দোলনটাকে ভেঙে চৌচির করে দেওয়ার পরিকল্পনা। আর তৃণমূলের বিরুদ্ধে তো অভিযোগ রয়েছেই। স্বাভাবিকভাবেই একমাত্র দুর্নীতি মুক্ত রাজনৈতিক দল বামপন্থীরা, তার মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল হচ্ছে সিপিএম পার্টি। এই সমস্ত বামপন্থীদের যদি আমরা আপনারা প্রত্যেকেই নির্বাচিত করে আবার তাদের হাতে ক্ষমতাটা তুলে দিতে পারি বা তাদের শক্তিটা বৃদ্ধি করতে পারি বিধানসভার ভেতরে, তাহলে অনৈতিক কাজে নিশ্চিতভাবেই বাধা দান হবে। বামপন্থীরা অনৈতিক কাজের সঙ্গে কখনো আপোষ করে না, দুর্নীতির সঙ্গে কখনো আপোষ করে না, এটা আমরা প্রত্যেকেই যে হাড়ে হাড়ে বুঝতে পারছি। 2011 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর স্বাভাবিকভাবেই আবার যদি আমরা বামপন্থীদের নির্বাচিত করতে পারি, নিশ্চিতভাবেই আগামী ভবিষ্যৎ, আগামী পশ্চিমবঙ্গ একটি সুন্দর গতিধারায় বয়ে চলবে, এ আশা আমরা করতে পারি। একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবে, এটা আমরা বিশ্বাস করতে পারি। একটি বসবাস উপযুক্ত, একটি সুন্দর শিক্ষা পরিকাঠামো, সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো গড়ে উঠবে, এই বিশ্বাসটা আমরা করতে পারি। অতএব 2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা যারা ভোটার, আমরা যারা ভোট দিই, আমরা যারা নির্বাচিত করি জনপ্রতিনিধিদের, তারা যদি যোগ্য অযোগ্য বাছাই করে নির্বাচিত করি জনপ্রতিনিধি, তাহলে নিশ্চিতভাবেই আমরা এই সংকটের মধ্যে আর পড়বো না, এই বিশ্বাস আমাদের রয়েছে। এ কথাটা বলেই আমার প্রতিবেদন শেষ করব। যদি মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।